বিরতিহীন ১ ঘন্টা সংবাদ দুপুরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা এবং আমি শাফাত বিন ফরিদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনামগুলো। চলে গেলেন বরেণ্য নাট্য ব্যক্তিত্ব আলী জাকের। মুক্তিযুদ্ধ জাদুঘরে সর্বস্তরে শ্রদ্ধা, বিকেলে বনানীতে দাফন। শীত মৌসুমে আবারও বাড়ছে করোনা রোগীর সংখ্যা। টেস্ট বুথগুলোতে ভিড়, ভোগান্তি কিছুটা কমায় স্বস্তি। করোনায় ইউরোপে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর হার। সংক্রমণ রোধে বড়দিনকে ঘিরে নতুন করে বিধিনিষেধ জারি। রাজধানীর বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় কমছে দাম। নির্ধারিত দরে এখনো মিলছে না আলু। এবং বুয়েনোস আইরেসে মা বাবার কবরের পাশে সমাহিত মারাদোনা, ফুটবল জাদুকরকে কোটি ভক্তের শ্রদ্ধা। প্রধান শিরোনামগুলো শুনছিলেন, এবারে যাব বিস্তারিত খবরে। চলে গেলেন বরেণ্য নাট্য ব্যক্তিত্ব আলী জাকের। দীর্ঘদিন ক্যান্সারে ভুগে আজ সকালে মারা যান তিনি। রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন তাকে। সেখানে মুক্তিযোদ্ধা এই শিল্পীকে দেয়া হয় গার্ড অফ অনার। এরপর দুপুরে মরদেহ নেওয়া হয় তার কর্মস্থল বনানীর এশিয়াটেক 360 ডিগ্রির কার্যালয়ে। সেখানে থেকে মরদেহ নেওয়া হবে বনানী কবরস্থানের পাশের মসজিদে। বাদ আসর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফনের কথা জানিয়েছে পরিবার। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রবীণ অভিনেতা নাট্যজন আলী জাকের। তার বয়স হয়েছিল ৭৬ বছর। গত ৪ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন আলী জাকের। তিনি কোভিড পজিটিভ ছিলেন বলেও জানিয়েছেন চিকিৎসক। আলী জাকেরের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্য সংগঠক ও অভিনেতা নাট্যজন আলী জাকের মারা গেছেন। তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হয়েছিল মুক্তিযুদ্ধ জাদুঘরে। এখন রয়েছে সেটি বনানীতে তার কর্মস্থল এশিয়াটেক 360 ডিগ্রিতে। সেখানে রয়েছেন সহকর্মী খালেদ রায়হান, যাচ্ছি তার কাছে। রায়হান, মরদেহ তার কর্মস্থলে ঠিক কখন নিয়ে আসা হয় এবং সেখানে কারা কারা রয়েছেন শ্রদ্ধা নিবেদনের জন্য, বিস্তারিত তথ্য জানাবেন। বেলা ১১টার কিছু পরে মুক্তিযুদ্ধ জাদুঘরে তার মরদেহ নিয়ে যাওয়া হয়। তারপর সেখানে ১ ঘন্টা রাখার পরপরই তার মরদেহ এই বনানীতে তার যেই কর্মস্থল রয়েছে, তার প্রতিষ্ঠান এশিয়াটিক, সেখানে আনা হয়েছে। আমি যদি এখানকার চিত্র একটু দেখানোর চেষ্টা করি, এখানে সাংস্কৃতিক অঙ্গন থেকে শুরু করে নাট্যাঙ্গনের অনেকেই যারা সকাল থেকে আমরা দেখেছি হাসপাতালে গিয়েছিলেন, তারা মুক্তিযুদ্ধ জাদুঘরে গিয়েছিলেন, তারা এখানেও তার যে প্রতিষ্ঠান সেখানে এসেছেন। এবং এখানে এখন মরদেহ আসলে যে লাশবাহী যে ফ্রিজিং গাড়ি, সেখানে মরদেহটি রাখা হয়েছে। এবং এখানে কিছুক্ষণ আগে যেহেতু জুমার নামাজ হয়ে গেল, অনেকেই নামাজ পড়তে গিয়েছেন। নামাজ পড়ার পর অনেকে এখানে এসেছেন। তার ছেলে ইরেশ জাকেরকে আমরা দেখেছিলাম, তিনি হয়তো এখন উপরে গিয়েছেন। এছাড়া পরিবারের অন্যান্য সদস্য যারা, তারা এখানে এসেছেন। তার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের যারা আসলে তার সঙ্গে দীর্ঘ কয়েক দশক কাজ করেছেন, তারাও সকাল থেকে আমরা দেখেছি যে হাসপাতাল থেকে শুরু করে মুক্তিযুদ্ধ জাদুঘর এবং তার এই প্রতিষ্ঠান, এখানে তারা এসেছেন। এবং যেমনটি বলা হয়েছে যে বাদ আসর তার যে একমাত্র নামাজের জানাজা, সেটি বনানী কবরস্থান সংলগ্ন যে মসজিদ রয়েছে সেখানে অনুষ্ঠিত হবে। তারপর বনানী কবরস্থানেই তাকে সমাহিত করা হবে। এখন পর্যন্ত এই সিদ্ধান্ত পরিবারের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং এমনভাবে কাজ করা হবে বলে এখন পর্যন্ত জানানো হয়েছে। যেমনটি বলছেন, যেখানে আসলে
কারা এসছে। তিনি প্রায় কয়েক দশক ধরে কিন্তু এই অঙ্গনে কাজ করেছেন। তিনি নাটকে অভিনয় করেছেন, তিনি থিয়েটারে অভিনয় করেছেন, তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন, তিনি পরিচালনা করেছেন। সব মিলিয়ে মানে সাংস্কৃতিক অঙ্গনের এমন কোনো জায়গা নেই যেখানে তিনি কাজ করেননি, এবং খুব প্রভাবশালী একজন তিনি অভিনেতা ছিলেন। সব মিলিয়ে তার যে কাজ সেগুলোকে সবাই স্মরণ করেছে। তারা যারা এসেছে তারা প্রত্যেকেই বলেছে তার বয়স হয়তো ৭৬ বছর হয়েছিল, কিন্তু তারা মনে করেছেন তার আরও বেশ কিছুদিন আসলে বেঁচে থাকা দরকার ছিল, কারণ তার যে এই চলে যাওয়া এটি কিন্তু একেবারেই অপূরণীয় ক্ষতি। কারণ তিনি যতদিনই বেঁচে থাকতেন ততদিনই এই বাঙালি সংস্কৃতিকে তিনি কিন্তু আরও দিয়ে যেতেন। তার যে প্রতিষ্ঠানটি রয়েছে সেই প্রতিষ্ঠানে এখন মরদেহ রাখা হয়েছে, এবং নামাজের পর অনেকেই আস্তে আস্তে আসা শুরু করছেন, যেহেতু আরও ২ ঘন্টা পর আসরের আজান হবে এবং জানাজা হবে। সো এর মধ্যে অনেকে হয়তো আরও আসবেন। সকাল থেকে আমরা দেখেছি যে পরিবার পরিজন থেকে শুরু করে এই সাংস্কৃতিক অঙ্গনে অনেকেই তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য এসেছেন। সদ্য প্রয়াত শিল্পী আলী জাকেরের মরদেহে শ্রদ্ধা নিবেদনের খবর তার কর্মস্থল থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। ২১ পদকজয়ী সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্য সংগঠক ও প্রবীণ অভিনেতা আলী জাকেরের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে এখন শোকের ছায়া। ১৯৭১-এর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এ শব্দ সৈনিক গত ৪ বছর লড়ছিলেন ক্যান্সারের সাথে, পাশাপাশি ছিল নানা বার্ধক্যজনিত রোগ। ১৯৭২ সালে আরণ্যক নাট্যদলের হয়ে মুনীর চৌধুরীর কবর নাটকটি দিয়ে অভিনেতা হিসেবে মঞ্চে অভিষেক হয় আলী জাকেরের। পরের বছর নাগরিক নাট্য সম্প্রদায়ের ব্যানারে তার প্রথম নির্দেশনা বাদল সরকারের বাকি ইতিহাস নাটক, যা ছিল দেশের প্রথম প্রদর্শনীর বিনিময়ে নাট্য প্রদর্শনী। ৩০ থেকে ৪০ বার কানের কাছে বলতে হয় কুটুম আসছে, পিড়ি দাও। মঞ্চে তুমুল জনপ্রিয় আলী জাকের অভিনয় করেছেন বহু টেলিভিশন নাটকেও। বহুব্রীহি নাটকে পাগলাটে মামার চরিত্রে দারুণ অভিনয়ের সুবাদে সারা বাংলার মামা হয়ে উঠেছিলেন তিনি। এছাড়াও আজ রবিবারে বড় চাচার ভূমিকায় তার অভিনয় দাগ কাটে বহু দর্শকের মনে। সিজোফ্রেনিয়ার প্রথম পর্যায়ে চলছে। সবই তো শুনলাম, কিন্তু কি করি কও? তোমরা তো জানো গ্রামে আমি একটা মসজিদ দিতাছি। অভিনয় ও নির্দেশনার পাশাপাশি টেলিভিশনের জন্য মৌলিক নাটক লিখেছেন। বেতারে করেছেন ৫০টির বেশি নাটক। অভিনয় করেছেন লাল সালু, রাবেয়া, নদীর নাম, মধুমতি সহ বেশ কিছু চলচ্চিত্রেও। সমাজের নানা বিষয় নিয়ে সংবাদপত্রে লেখালেখি করেছেন দীর্ঘদিন। প্রকাশিত বইগুলোর মধ্যে আছে সেই অরুণোদয় থেকে এবং নির্মল জ্যোতির জয়। ফটোগ্রাফি ছিল তার শখ। যুক্তরাজ্যের রয়্যাল ফটোগ্রাফিক সোসাইটির একজন পূর্ণ সদস্য ছিলেন আলী জাকের। পাত্রের শিক্ষাগত যোগ্যতা এমএ, দ্বিতীয় শ্রেণী। নাগরিক নাট্য সম্প্রদায়ের সভাপতি ছাড়াও তিনি ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি। বাংলাদেশের বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক 360-রও কর্ণধার ছিলেন। পেয়েছেন ২১ পদক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার, মুনীর চৌধুরী পদক, নরেন বিশ্বাস পদক সহ অনেক পুরস্কার ও সম্মাননা। ১৯৪৪ সালের ৬ নভেম্বর চট্টগ্রামের রতনপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন আলী জাকের। গত ৬ নভেম্বর ছিল তার ৭৬তম জন্মদিন। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী জাকেরকে নিয়ে আরও বিস্তারিত জানাতে রাজধানী ধানমন্ডি থেকে এবারে আমাদের সাথে যোগ দিয়েছেন বরেণ্য নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। জনাব রামেন্দু মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। আজকের দিনটা এবং আজকের সকালটা আসলে এমন একটি খবর দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে তথা বাংলাদেশিদের জন্য একটি প্রচণ্ড শোকের একটি দিন, এবং আপনি তার অত্যন্ত কাছের মানুষ, আমরা জানি, শুধু সহকর্মী হিসাবে নয়, আপনার জন্য এটি নিশ্চয়ই আরও কষ্টের। আমি আপনার কাছে শুরুতেই জানতে চাইবো যে খবরটি শোনার পর আপনার আসলে কি মনে হয়েছে আলী জাকেরকে নিয়ে, শুরুতে একটু জানতে চাই। আসলে আমরা এই দুঃসংবাদের জন্য একটা মানসিক প্রস্তুতি ছিল, কিন্তু তবু যখন সত্যি সত্যি শুনলাম যে আজ ভোরে তিনি চলে গেছেন, তখন বাকরুদ্ধ হয়ে গেছি। এবং আজকে যখন আলী জাকের এবং তার ৭ সহযোদ্ধা প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধ জাদুঘরে তাকে শেষ শ্রদ্ধা জানানো হলো, রাষ্ট্রীয় সম্মান জানানো হলো, তখন বিয়োগালের করুণ সুর আমাদের হৃদয়কে বিদীর্ণ করে দিয়েছে। আলী জাকের একটা পরিপূর্ণ জীবন যাপন করেছেন, এবং আমি বলতে চাই যে আমাদের মঞ্চ নাটকের
একটা অন্যতম প্রধান স্তম্ভ আজকে ধসে পড়েছে। জাকের যেখানে হাত দিয়েছেন সেখানেই সফল হয়েছেন। একদিকে যেমন তার পেশাগত জীবনে তিনি তার যে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান তাকে একেবারে শীর্ষে নিয়ে গেছেন, অন্যদিকে তার সৃষ্ট যে নাগরিক নাট্য সম্প্রদায় সেটিও একেবারে প্রথম সারির নাট্য দলে পরিণত হয়েছে। মঞ্চে তার কিছু কিছু নাটক আছে যেগুলো আমরা কোনোদিন ভুলতে পারবো না, যেমন গ্যালিলিও, দেওয়ান গাজীর কিস্সা, ম্যাকবেথ, নুরুল দিনের সারা জীবন। এইসব নাটকে প্রধান চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। আমাদের বিবেচনায় এ ধরনের চরিত্রের জন্য আর কাউকে আমরা ভাবতে পারি না। তার যেমন শালপ্রাংশু দেহ, তেমনি তার উজ্জ্বল উপস্থিতি মঞ্চকে একবারে আলোকিত করে ফেলত। তিনি লেখালেখি করেছেন, নাটক নির্দেশনা দিয়েছেন। আর আমাদের একটা স্বপ্ন ছিল আমরা থিয়েটার থেকে একটা নাটক করব দুই চরিত্রের। এ আর গার্নির একটা লাভ লেটার্স এর বাংলা রূপান্তর করে দিয়েছিলেন আব্দুল সেলিম। আমরা প্রস্তাব করেছিলাম যে সেই নাটকে দুটি চরিত্রের মধ্যে একজন পুরুষ একজন নারী। নারী চরিত্রটি করবেন ফেরদৌসী মজুমদার, আর পুরুষ চরিত্রের জন্য আমরা আলী জাকেরকে অনুরোধ করি। তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে সেটা রাজি হয়েছিলেন এবং তার বাড়িতে নাটকটি পড়া হলো, একটা মহড়ারও তারিখ নির্ধারিত হলো, কিন্তু হঠাৎ করে তার শরীর আবার খারাপ হয়ে গেল। তা আমরা অপেক্ষা করলাম, সে প্রায় 2-2.5 বছর আগের কথা। এই কয়েকদিন আগে আমি তাকে বললাম, আমরা পরস্পরকে বস সম্বোধন করতাম, বললাম যে বস, আমরা নাটকটি কি আবার শুরু করার উদ্যোগ নিতে পারি? আমরা শুরু করি, আপনার যখন শরীর ভালো হবে আপনি এসে যোগ দেবেন। বল নিশ্চয়ই, আপনার শুরু করেন, আই জয়েন ইউ। সেই জয়েন করা আর হলো না। তবে জাকেরকে আমরা মনে রাখবো কেবলমাত্র একজন শক্তিশালী অভিনেতা হিসেবে নয়, একজন সংস্কৃতিমান মানুষ হিসেবে, যিনি মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এসব ব্যাপারে কোনোদিন কোনো রকম আপোষ করেননি। এই যে গণ আদালতে জাহানারা ইমাম, শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যে গণ আদালত তৈরি হয়েছিল, সেখানে যে 28 জন বুদ্ধিজীবীর বিরুদ্ধে তদানীন্তন সরকার রাষ্ট্রদ্রোহ মামলা করেছিল, তার মধ্যে জাকের অন্যতম ছিলেন। জনাব রামেন্দু মজুমদার, আলী জাকেরের যে কাজ, সেটা হোক মঞ্চে বা টিভিতে, দর্শক হিসাবে কিন্তু সবাই সেই কাজটা দেখেছে, কিন্তু ব্যক্তি আলী জাকের কেমন ছিলেন, তার সঙ্গে আপনার কিছু স্মৃতি যদি আমাদের সাথে আজ শেয়ার করতেন। জাকের মানুষ হিসেবে অত্যন্ত দিল খোলা এবং সরল ছিল, এবং তার এই মনের মানুষের মধ্যে একটা শিশু সুলভ সারল্য ছিল তার। আমার মনে আছে একবার ও আর আমরা মিলে সবাই নোয়াখালীর চৌমনিতে গেছি একটি কলেজের অনুষ্ঠানে। সেখানে আমরা যেখানে থেকেছি অধ্যক্ষের বাংলো, তার সামনে একটি পুকুর ছিল। সকালবেলা আমি বললাম যে চলুন আমরা সাঁতার কাটি। ব্যাস, আমি জাকের নেমে পড়লাম সাঁতার দিতে। এবং জাকেরের সঙ্গে বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা অনেক সুখকর। আমরা আইটিআই কংগ্রেসে এথেন্সে গিয়েছিলাম। সেখানে মনে পড়ে এথেন্সের যে কি চমৎকার তার সঙ্গ, তাদের মিলে তাদের যে ঔদার্য। জাকেরের হচ্ছে যে অত্যন্ত উদার মনা ছিল। যেমন একটা ঘটনার কথা বলি, যে আমি একবার এক যাত্রা দলের এক নারী সংগঠকের জন্য জামিনদার হয়ে ব্যাংক থেকে 3 লাখ টাকা তাকে লোন দেওয়া হয়েছিল, কিন্তু তিনি আর সেই লোনটা শোধ করেননি, যার ফলে পুরো দায়টা আমার উপর এসে পড়ে এবং আদালত অর্থনৈতিক আদালতে যায় সেটা, এবং আমাকে দায়ী করা হয় এই টাকাটা আমার দিতে হবে। তা আমি জাকেরকে একদিন বলছিলাম যে জাকের, এই প্রতি মাসে কিস্তিতে কিস্তিতে এই টাকা আমাকে দিতে হচ্ছে। চট করে ও
ওর চেক বই বের করে বলল যে এক কিস্তির টাকা কত। আমি বললাম, সঙ্গে সঙ্গে একটা চেক লিখে আমাকে দিল যে এই এক কিস্তির টাকা আমি আপনাকে দিলাম। যখনই প্রয়োজন হয়েছে, যাকে আমাদের কি সাংস্কৃতিক কাণ্ডে কি বিভিন্ন রকম গণ আন্দোলনে সহায়তা করেছে আর্থিকভাবে এবং নিজে উপস্থিত থেকে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার উপস্থিতি আমাদের উজ্জ্বল একটা জায়গা ছিল। এবং এই যে কোভিড এর সময় ও অসুস্থ, তবু আমাদের যেই আমরা বিভিন্ন সহায়তা করেছি, সেখানে ও এবং ও স্ত্রী সারা দুজনেই আর্থিক সহায়তা দিয়েছে। এই যে মানুষের জন্য ভালোবাসা, এটা কোনোদিন ও বলতে পারেনি। এবং সত্যিকার অর্থে ও যত বিত্ত বৈভবী থাকুক না কেন, সাধারণ মানুষের জন্য ওর একটা ভালোবাসা ছিল, সেটাই ওকে বড় করে তুলেছে। আমি আরেকটু জানতে চাই, ওনার সম্পর্কে তো আমরা দর্শক হিসেবে বা যারা দূর থেকে দেখেছি, তারা জানা অজানা অনেক কিছুই হয়তো আমাদের অজানা রয়ে গেছে। শুধু কাছের মানুষেরাই জানে, এমন কোনো তথ্য কি আপনার মনে পড়ছে এই মুহূর্তে? এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, কিন্তু জাকের মঞ্চকে অত্যন্ত ভালোবাসতো এবং শেষে যখন অসুস্থ হওয়ার পরে আবার একটু শক্তি সঞ্চয় করলো যে মঞ্চে, গ্যালিলিও নাটকটা আবার মঞ্চায়িত হয়েছিল। এই গ্যালিলিও চরিত্রটা করে ও খুব আনন্দ পেত এবং সেই জন্যে গ্যালিলিও যখন আবার পুনরায় মঞ্চায়িত হলো, কি যে তার মনে খুশি, সেটা দেখে আমাদের এত ভাল লেগেছিল এবং বারবার বলছিল যে আমি আবার মঞ্চে ফিরে এসেছি, মঞ্চে করব। প্রিয় একজন সহকর্মী, কাছের মানুষকে হারানো আসলে অনেক কষ্টের, এবং তাকে নিয়ে কথা বলাটাও আসলে এমন একটি দিনে আরো বেশি কষ্টকর। তারপরে আমি আপনার কাছে আরেকটু জানতে চাই যে তার শখের কোনো দিক ছিল কিনা। তিনি ছবি তুলতে ভালোবাসতেন, এরকম একটি বিষয় আমাদের জানা আছে। আপনার কি আরো কোনো এই ধরনের তার শখের বিষয়গুলো জানা আছে? বড় শখ তো ছিল ওর যে ছবি তোলা। ছুটির দিনে গাড়ি নিয়ে, ক্যামেরা নিয়ে সে বেরিয়ে পড়তো, বিভিন্ন জায়গায় ছবি তুলতো। বনফুল থেকে শুরু করে নানা রকম জিনিসের প্রতি তার আগ্রহ ছিল এবং সেটা তার ছবি তোলা। তার গ্রামের বাড়ি রতনপুরে, সেখানে সুন্দর বাড়ি তৈরি করেছিল, সেখানে ছুটে যেত যখনই সুযোগ পেত। এবং এই যে প্রকৃতির প্রতি প্রেম, ঐতিহ্যের বিভিন্ন রকম ঐতিহাসিক স্থাপনার ছবি তুলতো, যেখানে এই একটা বড় ভালোবাসার জায়গা ছিল। আর এমনিতে তো সঙ্গীতের প্রতি একটা সহজাত টান ছিল, গান শুনতে, ছায়ানটের সঙ্গে খুবই যুক্ত ছিল এবং সবকিছু মিলিয়ে একজন পরিপূর্ণ আদর্শবান বাঙালি ছিল, যিনি সংস্কৃতিতে, বাঙালি সংস্কৃতিতে অবগাহন করে তিনি একজন বড় মানুষ হয়ে উঠেছিলেন। রামেন্দু মজুমদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ভালো থাকবেন আপনি। দিনের তাপমাত্রা কমার সাথে সাথে দেশে গত কয়েকদিনে বেড়েছে করোনা সংক্রমণ। সেই সাথে ভিড় বাড়ছে রাজধানীর নমুনা সংগ্রহের বুথগুলোতে। করোনা পরীক্ষার ফলাফল দ্রুত পাওয়া গেলেও নমুনা নষ্ট হওয়া সহ বেশ কিছু বিড়ম্বনার কথা জানালেন পরীক্ষা করতে আসা মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ বাড়তে থাকায় দ্রুত করোনা শনাক্তে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের বিকল্প নেই। শুক্রবার রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ছিল করোনা পরীক্ষা করাতে আসা মানুষের ভিড়। সকাল 10টা থেকে নমুনা সংগ্রহ করা শুরু হলেও সকাল 8টার মধ্যেই এসেছেন অনেকে। সিরিয়ালটা এখন আগের চেয়ে বেশি সিরিয়াল বেড়ে গেছে, তো এখানে যদি তাড়াতাড়ি করে নিত, 8টার দিকে নিত, তাহলে মানুষের এত ভোগান্তি হইতো না। যে শীতটা বাড়ছে, তো সবার সর্দি কাশিটা বেড়ে গেছে, হয়তো সেই কারণেও আসতেছে। নমুনা দিতে ভোগান্তি অনেকটাই কমেছে, জানালেন পরীক্ষা করাতে আসা মানুষেরা। একটু ট্রাবল ছিল গলার মধ্যে, সেটা আমরা ডাক্তারের কাছে গেছিলাম, সে ওখানে করোনা টেস্ট দিচ্ছে এবং অন্য টেস্ট দিচ্ছে। অনেকে মাস্ক পরা বন্ধ করে দিচ্ছে এবং স্বাস্থ্যবিধি মেনে চলছে না, এই কারণে আস্তে আস্তে বাড়তেছে। তবে ছিল কিছু বিপরীত চিত্রও। ক্যান্সারের রোগী ইসরাত জাহান প্রথমবার নমুনা দেন গত মঙ্গলবার, কিন্তু নমুনা নষ্ট হয়ে যাওয়ায় আবার টেস্ট করাতে আসতে হয়েছে তাকে। সেই সাথে বিলম্বিত হচ্ছে ক্যান্সারের চিকিৎসা। আবার আমাকে স্যাম্পল দিতে হলো। আগামীকাল আমার রেডিওলজির সমস্ত কিছু সেট আপ সকাল 11টায়। এখন এই রিপোর্ট ছাড়া
আমি হাসপাতালে ঢুকতেও পারবো না, আমি কোনো ক্যান্সারের আমি কোনো ট্রিটমেন্ট নিতে পারবো না। বিশেষজ্ঞরা বলছেন, সতর্কতার সাথে নমুনা সংগ্রহ ও সংরক্ষণ করলে ভুল অনেকটাই এড়ানো সম্ভব। তবে সংক্রমণ বাড়তে থাকায় দ্রুত পরীক্ষার জন্য প্রয়োজন র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। এ পদ্ধতিতে ফলাফল পাওয়া যাবে 30 মিনিটের মধ্যেই। আমলাতান্ত্রিক কারণে এখনও এই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট আলুর মুখ দেখছে না। আমি মনে করি যে রাজনৈতিক সরকারের সেভাবে দৃষ্টিভঙ্গি দেওয়া উচিত। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট চালু হলে অনেক ইমার্জেন্সি প্রসিডিউর, ইমার্জেন্সি পেশেন্ট, এগুলোর জটিলতা অনেকটা লাঘব হবে। করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জনগণের সচেতনতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে জোর দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর তৃণমূল পর্যায়ে করোনা চিকিৎসার ব্যবস্থা সহ সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তারা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে নাটোরের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হবেন সহকর্মী বাপি লাহিড়ী। যাচ্ছি তার কাছে। বাপি, বিশেষজ্ঞরা এবং চিকিৎসকরা যেমনটি বলছেন যে শীতকালে করোনার দ্বিতীয় ঢেউ খুব তাড়াতাড়ি আসছে। তো এই দ্বিতীয় ঢেউ আসার মধ্যে এখানকার জনসাধারণের মধ্যে কতটুকু সচেতনতা দেখছেন এবং যারা কর্তব্যরত প্রশাসনের লোক রয়েছেন তারা কতটুকু তৎপর? বাপ্পি, আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি আমি। হ্যালো, আমি বাপ্পি, যেমনটি জানতে চাচ্ছিলাম যে করোনার দ্বিতীয় ঢেউ খুব তাড়াতাড়ি এসে পড়ছে শীতকালে, তো সেখানকার পরিস্থিতি কেমন, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা কতটুকু এবং কর্তব্যরত প্রশাসনের লোকজন তারা কিভাবে দেখছেন বিষয়টিকে? হ্যাঁ, আমি ঠিকই ওই কথাটাই বলছিলাম যে আসলে নাটোরের যে অবস্থাটা ছিল, নাটোরের আমরা গত মাসেও দেখেছি আসলে নাটোরে করোনা ভাইরাস নিয়ে সাধারণ মানুষের মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া ছিল না এবং প্রশাসনের বিষয়ের মধ্যে থেকেও তেমন কোনো কিছু আমরা দেখিনি। তবে এই চলতি মাসে থেকে যে নাটোরের পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, যেমন নো মাস্ক নো এন্ট্রি, আসলে নাটোরের যে প্রবেশ দ্বারগুলো আছে সেই প্রবেশ দ্বারগুলোতে এখন পর্যন্ত আসলে মাস্ক ছাড়া যেরকম নাটোরে ঢোকা হচ্ছে না, প্রতিটা গাড়িটা চেক করা হচ্ছে, প্রতিটা মানুষকে চেক করা হচ্ছে, কোনোভাবেই আসলে মাস্ক ছাড়া মানুষকে আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এর একটাই কারণ যে আসলে বিভিন্ন জেলা থেকে যে মানুষগুলো নাটোরে প্রবেশ করছে তাদের মধ্যে করোনা আছে কি নাই সেই বিষয়টা পরীক্ষা না করে আর সাধারণভাবে শুধুমাত্র মাস্ক দিয়ে তাদেরকে ভিতরে প্রবেশ করা হচ্ছে। এছাড়াও যে হ্যান্ড স্যানিটাইজার যে আছে এবং প্রশাসনের বিভিন্ন অভিযান তারা করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আসলে প্রতিটা উপজেলাতে আমরা অভিযান করতে দেখেছি, আসলে মাস্ক না পড়লে 50 টাকা থেকে যে 50 টাকা জরিমানা করতে দেখেছি, এমনকি 5,000 টাকা পর্যন্ত তাদেরকে জরিমানার কথা বলার পর 2 দিনের কারাদণ্ড দিয়েছেন আসলে জেলা প্রশাসন। আর এই নাটোরের যে করোনার পরিস্থিতি ছিল শুরু থেকে এখন পর্যন্ত যে প্রায় 1117 জন করোনা রোগী আক্রান্ত হয়েছিল, এর মধ্যে 950 জন ব্যক্তি আসলে সুস্থ হয়েছে, বাকি জন তারা কিছু হোম কোয়ারেন্টাইন আছে এবং মাত্র 6 জন আসলে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে রয়েছে। তবে এখন পর্যন্ত নাটোরের করোনা পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে দেখা যাচ্ছে। আর নাটোরে নতুন করে যে করোনা পরীক্ষার ল্যাব শুরু হয়েছে যক্ষা হাসপাতালে, সেখানে বর্তমানে 16 জন করে পরীক্ষা করা যাচ্ছে দিনে। কিন্তু আসলে নাটোরের মানুষ করোনা পরীক্ষা করার দিকে আসলে মনোযোগী না। তারা কি কারণের জন্য আসলে করোনাকে তেমন একটা করছে না, যার কারণে নাটোরে কিন্তু করোনা রোগী শনাক্তের হারটা একেবারেই। নাটোর থেকে করোনা ভাইরাস পরিস্থিতির সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী বাপি লাহিড়ী। ইতালি, যুক্তরাজ্য, মেক্সিকো, রাশিয়ায় করোনায় মৃত্যুর হার বাড়ছে। বিশ্বে একদিনে করোনায় আরও 10,800 প্রাণহানি হয়েছে। নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে 5,30,000 মানুষের দেহে। এ নিয়ে করোনায় মৃত্যু 14,36,000-এর বেশি, মোট আক্রান্ত 6,12,00,000 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার 1300 প্রাণহানি এবং 1 লাখ নতুন রোগী শনাক্ত হয়েছে। ইতালিতে একদিনে 822 জনের মৃত্যু ও আরও 29,000 রোগী পাওয়া গেছে। গত 24 ঘন্টায় রাশিয়ায় 524 জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে 25,000-এর বেশি রোগী। করোনা আক্রান্ত হয়েছেন সুইডেনের প্রিন্স কার্ল ফিলিপ ও তার স্ত্রী প্রিন্সেস সোফিয়া। ব্রাজিলে কিছুদিন কম থাকলেও আবারও বেড়েছে বিস্তার। দেশটিতে একদিনে 700 প্রাণহানি হয়েছে এবং 38,000 নতুন রোগী শনাক্ত হয়েছে। যুক্তরাজ্যে 18,000 রোগী শনাক্ত হয়েছে। বড়দিনকে সামনে রেখে লকডাউন তুলে নিলেও থাকছে নানা নিষেধাজ্ঞা। এদিকে পাকিস্তানের শীত বাড়ার সাথে সাথে আবারও বেড়েছে করোনা সংক্রমণ। বিস্তার রুখতে স্কুল কলেজ বন্ধ ঘোষণার পাশাপাশি শপিং মলগুলোতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। রাজধানীর কাঁচা বাজারে সরবরাহ বেড়েছে শীতের সবজির। আগের চেয়ে দাম কমলেও এখনও পুরোপুরি স্বস্তি ফেরেনি।
এদিকে 1.5 মাস পরও সরকার নির্ধারিত 35 টাকা কেজিতে মিলছে না আলু, আর নতুন আলু বিক্রি হচ্ছে 150 টাকা কেজিতে। নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরাতে যথাযথ তদারকির আহ্বান ভোক্তাদের। গৃহকর্মীর কাজ করেন রাহেলা বেগম। মোহাম্মদপুর টাউন হল বাজারে এসেছেন বাজার করতে, কিন্তু সবজি সহ নিত্য পণ্যের দামে হিমশিম খেতে হচ্ছে। বাধ্য হয়ে কিনছেন প্রয়োজনের চেয়ে কম। বেতন 5,000 কমা দিচ্ছে 3,500 চলতে পারে, একটা বুড়া মা বিদ্যু ঘর পরে রয়েছে। করোনার পর বন্যায় এবার সবজির দাম বেড়েছে কয়েক গুণ। শীতের সবজি বাজারে আসায় কিছুটা কমলেও আসেনি ক্রেতার নাগালে। ফুলকপি বাঁধাকপি বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকায়, বেগুন শিম করলার কেজি 60 টাকা, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে। সব কিছু পাচ্ছি, কিন্তু যে জায়গায় কিনছি সে জায়গাতে কম পাচ্ছি না, ওঠানামা হচ্ছে। কোনো রকম ভাবে চলাফেরা করতেছি, তারা যদি প্রত্যেক জিনিসের দামই যদি এত বেশি হয় তাহলে আমাদের জন্য আসলে খুব সমস্যা হয়ে যায়। সরকার 35 টাকা কেজি আলুর দাম ঠিক করে দিলেও কিনতে হচ্ছে 45 টাকা দরে, আর নতুন আলুতে গুনতে হচ্ছে 150 টাকা। কাগজে কলমে নানা হুঁশিয়ারি থাকলেও বাস্তবে কোনো তদারকি নেই। সরকারের বাজারের উপরে কোনো আসলে নিয়ন্ত্রণ বা নজরদারি নাই বলা যায়। এক ধরনের যখন একটা হাইপ উঠে তখন সেটার ব্যাপারে গভর্নমেন্টের একটা স্টেটমেন্ট আসে, নাথিং এলস। লিটারে 5 টাকা বেড়েছে ভোজ্য তেলের দাম, তবে গত সপ্তাহের চেয়ে ডজনে 5 টাকা কমেছে ডিমের দাম। বিক্রি হচ্ছে 90 থেকে 95 টাকায়। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে ঢাকার বাইরের বাজার পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ফয়সাল, শুরুতে জানতে চাই যে শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলো সরবরাহ এখানে কেমন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটি পণ্য, একটি হচ্ছে পেঁয়াজ এবং আরেকটি আলু। ঢাকায় যেমনটি আমরা দেখলাম যে নতুন আলুর দাম 150 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, তো এখানকার পরিস্থিতি কেমন, কি দেখছেন? এখানে আসলে বাজার ভেদে বিভিন্ন ধরনের চিত্র আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি বাজারে। এখানে কিন্তু এখানে যে অন্যান্য বাজারগুলো রয়েছে পার্শ্ববর্তী, সেখান থেকে কিছুটা দাম বাড়তি থাকে। এর যুক্তি হিসাবে এখানকার বিক্রেতারা যেটি বলে থাকেন সেটি হলো তারা মানে বাজার থেকে যে বাছাই করে পাইকারদের কাছ থেকে ভালো যেসব সবজিগুলো যেগুলোতে দাগ কম পড়েছে, দেখতে সুন্দর, এই ধরনের সবজিগুলো নিয়ে আসেন, এবং ক্রেতারাও তাদের কাছে এই ধরনের পণ্য চান, যার কারণে কিছুটা দাম বেশি। তো আজকে এখানে যেই সবজির, আমরা যদি শীতকালীন সবজির সরবরাহ বলি, সেক্ষেত্রে যেখানে শীতকালের যেসব সবজি বাজারে আসে প্রায় সব ধরনের সবজি কিন্তু এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে, এবং তারা বলছেন যে সরবরাহ এখন বেশ ভালো, এবং এখন যেভাবে সরবরাহ রয়েছে সেভাবে যদি সরবরাহ অব্যাহত থাকে সেক্ষেত্রে সামনে দাম আরো কমতে পারে, এমনটি তারা বলছেন। আর কিছুদিন আগে আমরা দেখেছিলাম একেবারে 50 থেকে 60 টাকার নিচে কোনো একেবারে সবজিই ছিল না, কিন্তু এখন কিছু সবজির অন্তত কেনা যাচ্ছে যেগুলো 50 টাকা 55 টাকা কিংবা 40 থেকে 50 টাকার মধ্যেও পাওয়া যাচ্ছে। আজকে বাজারে মূলা বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে, পেঁপে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে, লাউ বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে, এবং আলুর কথা জিজ্ঞেস করছিলেন। আলু আসলে এখানে দুই ধরনের আলু আছে, যেটি পুরনো, যেটি সরকারের বেঁধে দেওয়া যে দর নির্ধারণ করে দেওয়া হয়েছিল 35 টাকা, সেই দরে কিন্তু আমরা এখনো পর্যন্ত চট্টগ্রামের কোথাও কিন্তু সেই দরে আলু বিক্রি হতে দেখিনি। এই কাজের দেউরি বাজারে কিন্তু বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে এসেছে, সেগুলো 100 টাকা থেকে 120 টাকা পর্যন্ত অনেকেই নিচ্ছেন। আর এর পাশাপাশি ঢেঁড়স বিক্রি হচ্ছে 70 টাকা, বাঁধাকপি বিক্রি হচ্ছে 50 টাকা, ফুলকপি বিক্রি হচ্ছে 70 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 100 টাকা থেকে 120 টাকা, এবং শিম বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 50 টাকা, এবং বেগুন বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। আর আপনি সবজির বাজারের পাশাপাশি যে পেঁয়াজের বাজারের কথা জিজ্ঞেস করছিলেন, আমরা দেখেছি পাইকারি বাজারে কিন্তু এরই মধ্যে পেঁয়াজের দাম বেশ কমেছে, কিন্তু খুচরা বাজারে এখনো খুব একটা তার প্রভাব পড়েছে এমনটি বলা যায় না। পাইকারি বাজারের অবস্থা যদি বলি, সেক্ষেত্রে বলা যায় এখন যে পেঁয়াজ বিক্রি হচ্ছে একেবারে 22 টাকা থেকে শুরু করে 45 থেকে 50 টাকা পর্যন্ত, অর্থাৎ দেশি যে পেঁয়াজ সেটি কিন্তু 45 থেকে 50 টাকা পাওয়া যাচ্ছে। আর বড় যেসব পেঁয়াজগুলো রয়েছে চায়না থেকে আসে, সেগুলো কিন্তু 20 থেকে 22 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো খুচরা দোকানগুলোতে সেগুলো এখনো 40 টাকার কাছাকাছি দরে বিক্রি হচ্ছে। কেউ কেউ হয়তো বাজারে যে খোলা ভেনে সেটি 30 টাকায় বিক্রি করছেন। তবে একটা বিষয় লক্ষ্য করার মতো, সেটি হচ্ছে মাঝখানে আমরা দেখেছিলাম যে টিসিবির পক্ষ থেকে যে বিভিন্ন জায়গায় পেঁয়াজ বিক্রি করা হচ্ছিল, সেখানে যে মানুষের দীর্ঘ সারি দেখতাম আমরা যে পেঁয়াজ কেনার জন্য, সেটি কিন্তু পেঁয়াজের দাম কমার কারণে সেটি কিন্তু এখন কিছুটা কমে গেছে, এবং মানুষ স্বাভাবিকভাবে বাজার থেকেই তাদের যেই পেঁয়াজ প্রতিদিনের প্রয়োজনের যে পেঁয়াজ সেটি সেখান থেকেই কিনছেন। তো এই ছিল মোটামুটি চট্টগ্রামের খবর। ছুটির দিনে নিত্যপণ্যের বাজার পরিস্থিতির চট্টগ্রামের অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার ফয়সাল।
পদ্মা সেতুতে বসানো হলো ৩৯তম স্প্যান। এর মাধ্যমে দৃশ্যমান হলো সেতুর ৫,৮৫০ মিটার অংশ। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের জানান, মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে সকালে ভাসমান ক্রেনে করে ১৫০ মিটার দৈর্ঘ্যের এই স্প্যানটি নিয়ে আসা হয় ১০ ও ১১ নম্বর পিলারের কাছে। এরপর শুরু হয় স্প্যান বসানোর কাজ। ৩৮তম স্প্যান বসানোর ৬ দিন পর বসল ৩৯তম স্প্যান। এ নিয়ে এ মাসে পদ্মা সেতুতে সংযুক্ত হলো ৪টি স্প্যান। আগামী মাসে বাকি 2টি স্প্যান বসানোর কাজ শেষ হবে বলে জানান সেতু সংশ্লিষ্ট কর্মকর্তারা। মেট্রো রেলের যাত্রী পরিবহনে জানুয়ারিতেই আসছে 5 সেট ট্রেন। জাপানে এর মধ্যেই নির্মাণ শেষ হয়েছে 2টির, আরও 3টির কাজ শেষ হবে ডিসেম্বরে। আপাতত 5টি স্টেশনে পরীক্ষামূলকভাবে চলবে ট্রেনগুলো। আগামী বছরেই উত্তরা মতিঝিল অংশে চলাচল শুরু করতে আশাবাদী কর্তৃপক্ষ। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রায় সবখানেই চোখে পড়বে মেট্রো রেলের নির্মাণ কাজ। মূল সড়ক ধরেই এগিয়ে চলছে মিরপুর মতিঝিল অংশ। সারি সারি পিয়ারের উপর একে একে বসছে ভায়াডাক্ট। এরই মধ্যে আগারগাঁও অংশে 11 কিলোমিটার ভায়াডাক্টের কাজ শেষ। মতিঝিল অংশেও এখন কর্মব্যস্ততা। এর সঙ্গে পাল্লা দিয়ে এগুচ্ছে রেল লাইন বসানো। দৃশ্যমান হয়েছে 5 কিলোমিটার। আগারগাঁওয়ের 9 স্টেশনের সবগুলোর প্রথম ধাপের কাজ শেষ। বাকি 2 ধাপ সম্পূর্ণ হবে জুনের মধ্যে। আর পুরো তৈরি 3 স্টেশন। মতিঝিল অংশ শুরু হয়েছে 3টি স্টেশন নির্মাণের কাজ। মেট্রো ট্রেনের যে অগ্রগতি এটা যদি বলি, ইতিমধ্যে 2টা মেট্রো ট্রেনের নির্মাণ পরিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং আরো 3টা মেট্রো ট্রেন ডিসেম্বর মাসের ভিতরে সম্পন্ন হবে। অর্থাৎ ডিসেম্বর 2020 মাসের ভিতরে আমাদের 5টি মেট্রো ট্রেনের নির্মাণ কাজ সম্পন্ন হয়ে যাবে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20.1 কিলোমিটার দৈর্ঘ্যের এ প্রকল্পের সার্বিক অগ্রগতি 53 ভাগ। উত্তরা থেকে আগারগাঁও অংশের অগ্রগতি 77 ভাগ এবং আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজ শেষ হয়েছে 46 ভাগ। সংশোধিত পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন, আমরা সেই পরিকল্পনার লক্ষ্যমাত্রা অর্জনে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং আমরা বিশ্বাস করি যে এখন যে অবস্থাতে কাজটা চলছে আমরা সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো। নির্ধারিত সময়ের আগেই প্রকল্প শেষ হওয়ায় ব্যয় বাড়ছে না, উল্টো সাশ্রয়ী টাকা। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত 1.16 কিলোমিটার বর্ধিত অংশে ব্যয় করা হবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উদ্বোধন করতে দিনরাত 24 ঘন্টা চলছে মেট্রো রেলের কাজ। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায়ও রাখা হয়েছে ব্যবস্থা। কর্তৃপক্ষ বলছে নির্মাণকারীর নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে পুড়ে গেছে 34টি ঘর। রাত 11:30টার দিকে মুসলিমনগর এলাকায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস জানায় রাতে হঠাৎ একটি ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে আসে। 8 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এর মধ্যেই পুড়ে যায় 34টি ঘর। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে ডাকাতি হয়েছে। গত রাতে চকরিয়ার ফাঁসিয়াখালীতে এই ঘটনা ঘটে। এ সময় ডাকাতের গুলিতে বাসের 10 যাত্রী আহত হন। চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ জুবাইর জানান, চট্টগ্রাম থেকে যাত্রীবেশে 7 ডাকাত গাড়িতে ওঠে। মধ্যরাতে এক পর্যায়ে যাত্রীদের ওপর গুলি ছোড়ে তারা। কিনে নেয় যাত্রীদের জিনিসপত্র। এ সময় ডাকাতের গুলিতে অন্তত 10 জন আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় বাসের চালক, হেলপার সহ 3 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে কবর দেওয়ার 7 দিন পর ফিরে আসে এক ব্যক্তি। উপজেলার চুন্টার হাওর থেকে উদ্ধার হওয়া মরদেহটি অরু আইল গ্রামের আসাদুল্লার বলে শনাক্ত করে পুলিশ ও তার পরিবার। এ নিয়ে হয় হত্যা মামলাও। কিন্তু এর 7 দিন পরই জীবিত ফিরে আসে আসাদুল্লাহ। পুলিশের দাবি আসামিদের ফাঁসাতে অপহরণ নাটক করেছে সে। এর পরপরই প্রশ্ন ওঠে, তাহলে কবর দেয়া মরদেহটি কার? ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াল ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আসাদুল্লাহ 2018 সালের 9 আগস্ট অপহৃত হন। এই অভিযোগে মামলা করে আসাদুল্লাহর মেয়ে মমিনা বেগম। কিছুদিন পর মরদেহ পাওয়া যায় চুনটা গ্রামে। এটি আসাদুল্লাহর বলে শনাক্ত করে তার পরিবার। মানছে দেখছে হরদা আমরা দেখছি হরদা আমি সংবাদ দিছি বই অরল একজন রাতে দিছে হরদারা আইসে পুলিশেও আইসে আয়া
লাশ লয়ে গেছে। পুলিশও মরদেহটি পরিবারকে বুঝিয়ে দেয়। অপহরণ মামলা রূপ নেয় হত্যা মামলায়। ওনাকে কেউ অপহরণ করে নাই, হয়তো ঘটনাটা এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে অপহরণের ঘটনা দিয়ে যারা আসামি করা হয়েছিল তাদেরকে মানে ফাঁসানোর চেষ্টা ছিল আর কি। কবর দেওয়ার 7 দিন পর ফিরে আসে আসাদুল্লাহ, আত্মসমর্পণ করে পুলিশের কাছে। আপনার লাশ বলে শনাক্ত করছে, তাহলে ওই টাকা আমি তো বলতে পারি না স্যার, আমি তো জানিও না। বলে আমি কুমালা গেছি, কুমালার নিচে কিভাবে গেছি তাও আমি বলতে পারি না। এই মামলার অনুসন্ধান করছে ব্রাহ্মণবাড়িয়ার সিআইডি। অপহরণটা যদি সাজানো নাটক হয়ে থাকে তাহলে তো ওই যখন একটা লাশ পাওয়া গেল তখন অপহরণটা মার্ডার মামলায় রূপান্তরিত হইল, তাহলে তাদের উদ্দেশ্য সফল হইল। পরে সে নিজেই আবার হাজির হইল। এটা কিন্তু একটু মানে খটকা লেগে গেল যে তারা নিজেরাই যদি নাটকটা মানে তৈরি করে থাকে তাহলে আবার সে নিজেই হাজির হবে কেন? তারা তো পুলিশ ধরে নিয়ে আসবে। এরপরই প্রশ্ন দেখা দেয়, আসাদুল্লাহ হিসেবে শনাক্ত করে যাকে কবর দেয়া হলো সেটা কার মরদেহ? আমার জানা মতে লাশটা এসছে কুলিয়াসপাড়ের হেন্দাতে। কুলিয়াসপাড় থেকে নাকি লাশটা যেভাবে আনছে 3-4 জনে মিল লাশটা কেন আনছে, কত টাকাটা কিনছে তা আমি জানি না। দাফন করা মরদেহের পরিচয় আর আসাদুল্লাহর অপহরণ রহস্য এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। সবুজ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া। এ নিয়ে বিস্তারিত জানতে দেখুন আজ রাত 9:30 ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশ। চলে যাচ্ছি অন্যান্য খবরে। ঋতুর হিসাবে দেশের শীতকাল আসতে এখনো 1 মাসের বেশি সময় বাকি, অথচ হেমন্তের মাঝামাঝিতেই প্রকৃতিতে শীতের আগমন। আবহাওয়া অধিদপ্তর বলছে ডিসেম্বরের আগে শৈত্যপ্রবাহ আসছে না, তবে আগামী সপ্তাহ থেকে দিন ও রাতের তাপমাত্রা কমে বাড়বে শীতের প্রকোপ। গ্রীষ্মের তীব্রতা নেই, বর্ষার তুমুলতাও উধাও। ভোর ফুটে ওঠে মৃদু কুয়াশার চাদর জড়িয়ে। মখমল নরম ঘাসের ডগায় শিশির ভিজে থাকে সামান্য সময়ের জন্য। সারা রাতে সিক্ত মিষ্টি বনফুল ভোরের আভায় মুচকি হাসে, আর মোড়া ভাঙে ফিঙে বাবুই ঘুঘু শালিকের দল। অগ্রহায়ণ এসেছে শীতের আগমন বার্তা নিয়ে। দীর্ঘ গরমের পর আরামদায়ক শীতল হাওয়া মন প্রাণকে স্বস্তি দেয়। আষাঢ় শ্রাবণ মাসের থেকে দিন 2 ঘন্টা সময় তো অনেক কম, তারপর তো শীতের মাত্রা বেশি। মনে করো সন্ধ্যার পর দিয়ে ওই রাত 10টা-11টা হইলে একটু ভালো শীত পড়ে। এখনো বলা যাচ্ছে না, এটা কয়েকদিন পরে বলা যাবে। সামনে পুষ মাস শুরু হয়ে গেছে, পুষ মাসে বলা যাবে শীত কদ্দুর আসে না আসে। অগ্রহায়ণ মানে মাঠ জুড়ে পাকা ধানের ঘ্রাণ। বাড়ির আঙিনায় নতুন ধান ভরে ওঠে। এবছর বন্যা দীর্ঘ হলেও ফসলের ফলন ভালো হয়েছে, তাই এবার নবান্নে হাসি ছড়িয়েছে কৃষকের মুখে। ধান মোটামুটি ভালোই হয়েছে, ওয়াশোয়া গেছে নষ্ট ফিডা হারাইছে। পাপা ফিডা, চিত্ত ফিডা, ইয়ার পরে এটা দাও আরও অনেক রকমের ফিডা হয়। খেজুরের ফিডা খাওয়ান যায়, গরুর মাংসটা খাওয়ান যায়। আবহাওয়া অধিদপ্তর বলছে বর্ষা হুড়মুড় করে এলেও শীত আসে পর্যায়ক্রমে। কদিন ঠান্ডা, কদিন গরম। নরম গরম এই ছন্দে ডিসেম্বরে শীতের পাকাপাকি আগমন ঘটে। বাংলাদেশে শীতের উৎস হিমালয় থেকে আসা উত্তরের হিমেল হাওয়া, যা প্রবেশ করে পঞ্চগড় দিয়ে। দেশের ওপর এখন উত্তর পশ্চিমা বায়ু বিরাজ করছে। এ কারণে উত্তরাঞ্চলে শীতের প্রভাব বেশি, তবে ডিসেম্বরের আগে শৈত্যপ্রবাহ আসছে না। সাধারণত তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে আসলেই আমরা মানুষের মধ্যে স্ট্রং ফিলিংস দেখতে পাই, এবং তখন তাকে কিন্তু শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়। বিচ্ছিন্নভাবে 2-1 স্থানে তাপমাত্রা কমে আসলেও সেটা শৈত্যপ্রবাহ পরিস্থিতি হওয়ার সম্ভাবনা কম। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী কয়েকদিনে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কয়েক ডিগ্রি কমবে, তাই শীত আরও বেশি অনুভূত হবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আফগান যুদ্ধের সময় নিরীহ মানুষ এবং বন্দি মিলিয়ে 39 জন হত্যায় জড়িত থাকার প্রমাণ মেলায় অস্ট্রেলীয় সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের 10 সেনাকে বরখাস্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে হত্যাকাণ্ডের সাথে এই 10 সেনা সরাসরি জড়িত বা প্রত্যক্ষদর্শী ছিল বলে উঠে এসেছে। তদন্ত প্রতিবেদনের ওই 10 অস্ট্রেলীয় সেনাকে বরখাস্তের আনুষ্ঠানিক নোটিশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। 10 সেনার পরিচয় জানায়নি অস্ট্রেলীয় গণমাধ্যম। অপরাধের অভিযোগ থাকা 19 সেনার মধ্যে ছিলেন না তারা। 4 বছরের তদন্ত শেষে গত সপ্তাহে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স এডিএফ এর দেয়া প্রতিবেদনে 19 অস্ট্রেলীয় সেনার বিরুদ্ধে আফগানিস্তানে বন্দী, কৃষক ও বেসামরিক নাগরিক হত্যার প্রমাণ থাকার কথা বলা হয়। মূলত 2002 সালে অস্ট্রেলিয়ার সেনাদের ন্যাটো বাহিনীর হয়ে আফগানিস্তানে পাঠানো হয়। হত্যাকাণ্ডের ঘটনাগুলো 2005 থেকে 2016 সালের মধ্যে ঘটেছে বলে সেনাবাহিনীর সূত্রে জানানো হয়েছে।
অস্ট্রেলীয় পুলিশের ইন্সপেক্টর জেনারেল এই ঘটনার তদন্ত করেছেন। তদন্তে জানা গিয়েছে দোষী সেনা অফিসাররা একাধিক যুদ্ধবন্দীর ওপর অত্যাচার চালিয়েছে এবং মোট 23টি ঘটনায় 39 জনকে হত্যা করেছে। এখনো পর্যন্ত মোট 19 জন অফিসারকে এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় ক্ষমা চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ও প্রধান সেনা কমান্ডার। চিরবিদায়ী ফুটবল মহানায়ক দিয়াগো মারাদোনা বুয়েনোস আইরেসের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। সমাহিত হয়েছেন বেলে ভিস্তায়। করোনা সতর্কতায় অংশ নিয়েছিলেন মাত্র 30 জন। কিংবদন্তি ফুটবলারের মৃত্যুতে বিশ্বজুড়ে চলছে মাতম। প্রিয় ক্লাব নাপোলি স্মরণ করেছে মারাদোনাকে। ম্যাচের আগে ফুটবলাররা পরেছেন 10 নম্বর জার্সি। স্টেডিয়ামের বাইরে স্লোগান, পোস্টার নিয়ে শোক প্রকাশ করেছেন ভক্তরা। প্রায় 30 বছর পর সান পাওলোতে নেমেছে 10 নম্বর জার্সি। ফাঁকা গ্যালারি যেন আরো হাহাকার করল। শূন্যতা নীরবতাই ভারী হলো নাপলসের আকাশ। স্টেডিয়ামটা যেন খুব করে মিস করছিল তার সেরা ফুটবলারকে। 1991 সালে নাপোলিকে বিদায় বলেছেন মারাদোনা। ছোট্ট শহরের স্বপ্নপূরণের মহানায়ককে সম্মান দেখিয়ে চিরতরে তুলে রাখা হয়েছে 10 নম্বর জার্সি। ইউরোপা লিগের ম্যাচের আগে তার জার্সি পরে সম্মান জানিয়েছেন ফুটবলাররা। সমর্থকদের মাঠে প্রবেশের অনুমতি নেই। তাতে কি, স্টেডিয়ামের বাইরেই জড়ো হয়েছেন। লকডাউনের শর্ত ভেঙে মাতম করেছেন মারাদোনার জন্য, স্লোগানও দিয়েছেন। বিশ্বে যখন নানাভাবে ফুটবল ঈশ্বরকে স্মরণ করা হচ্ছে, ঠিক তখনই লাখো মাইল দূরে তাকে সমাহিত করার প্রস্তুতি চলছিল। বুয়েনোস আইরেসে শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে পরিবারের সদস্য সহ মাত্র 30 জনের উপস্থিতিতে। পৃথিবীর মায়া কাটিয়ে দূর আকাশে পাড়ি জমিয়েছেন ঠিকই, যে ইতিহাস লিখে গেছেন, যার পায়ে ফুটবল খেলা পেয়েছে অন্য মাত্রা, তাকে কি ভুলতে পারবে গোটা দুনিয়া? চ্যাম্পিয়ন হয়েই দূর আকাশেও জ্বলজ্বল করে জ্বলবেন ফুটবল ঈশ্বর মারাদোনা। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউএফএ ইউরোপা লিগে জয় পেয়েছে নেপোলি, রোমা ও টটেনহ্যাম। সান পাওলোতে মারাদোনাকে স্মরণ করা হয় ম্যাচের আগে। কিংবদন্তি ফুটবলারের বিদায়ের শোক শক্তিতে পরিণত করে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে নেপোলি। ফল এসেছে 41 মিনিটে। দলকে এগিয়ে নেন পলিতানো। বিরতির পর আরও অ্যাটাকিং খেলেছে গাত্তুসোর দল। 75 মিনিটে লোজানোর গোলে রিজেকার বিপক্ষে জয় নিশ্চিত হয়। আরেক ইটালিয়ান জায়ান্ট রোমাও জয় পেয়েছে একই ব্যবধানে, হারিয়েছে ক্লাসকে। ইংল্যান্ডে বড় জয় পেয়েছে টটেনহ্যাম। 16 ও 34 মিনিটে স্কোর করেন ভিনিসিয়াস। বিরতির পর স্কোর শিটে নাম লেখান উইংসি ও মোয়া। তাতে লোভাগোরোতের বিপক্ষে 4-0 গোলের জয় নিশ্চিত হয় মরিনিওর দলের। আর এই ছিল 1 ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব বা টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।